এর আগের দিন আমরা তড়িৎ চুম্বকত্ব শুরু করেছিলাম। সেখানে আমরা ওরস্টেড, বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষায় দেখেছিলাম একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ চলে, সেই পরিবাহীটির চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। পরিবাহীটা নিজে কিন্তু চুম্বকে পরিণত হয় না, কিন্তু তার চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্রের জন্যই কোনো চুম্বক শলাকা সেখানে থাকলে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকলে শলাকার বিক্ষেপ ঘটে। এটা আমরা তার বিক্ষেপের দিকটা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র অনুসারেও পড়েছি, এবং আমরা চৌম্বক বলরেখা কাকে বলে সেটা আগের দিন দেখেছি। চৌম্বক বলরেখাটা আরেকবার আমি বলে নিচ্ছি, আগের দিন লিখে দিয়েছিলাম। এটা হচ্ছে যে একটা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো বিচ্ছিন্ন চুম্বকের উত্তর মেরুকে অবাধে সঞ্চালন করতে দেওয়া হয়, তাহলে সেই বিচ্ছিন্ন উত্তর মেরুর গতিপথ যেদিকে হবে সেই রেখাটায়, গতিপথ যদি এঁকে দেওয়া হয়, সেই রেখাটাই হচ্ছে চৌম্বক বলরেখা। এই চৌম্বক বলরেখার উপরে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি, সেই স্পর্শকটা হবে ওই উত্তর মেরুর উপর চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে বল প্রয়োগ করছে সেই বলের দিকটা হবে সেই স্পর্শকের দিক। আগের দিন আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম পড়েছিলাম, অর্থাৎ একটা ঋজু তড়িৎ পরিবাহী, সেই ঋজু তড়িৎ পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলে তার চৌম্বক বলরেখাটা কীরকম হয় এবং চৌম্বক বলরেখার দিক কোনটা হয় সেটা দক্ষিণ মুষ্টি নিয়মে বলা হয়েছে। দক্ষিণ মুষ্টি নিয়মটাও আর একবার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ডান হাতে যদি আমরা একটা ঋজু পরিবাহী তারকে এরকম মুঠি করে ধরি, যেন আমাদের যেটা বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল সেটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে আমাদের যে বাকি আঙুলগুলি সেগুলি বলরেখাকে নির্দেশ করবে এবং আঙুলগুলির যে অগ্রভাগ সেটা বলরেখার দিককে নির্দেশ করবে। সেই অনুসারে আমরা একটা ঋজু পরিবাহী এবং ঋজু পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ অনুসারে কোন দিকে বলরেখাগুলি কীরকম হচ্ছে এবং তার দিক কোন দিকে সেটা এঁকে রেখেছি। এখানে কি করে আমরা করব এই বলরেখাটা? একটা কার্ডবোর্ডের মধ্যে দিয়ে একটা পরিবাহী তারকে ফুটো করে ঢুকিয়ে দেব, সোজা হয়ে যেন থাকে, সেই পরিবাহীটা যেন কার্ডবোর্ডের উপর ঠিক খাড়াভাবে লম্বভাবে থাকে, সেটা দেখতে হবে। এইবার আমরা সেই তারের দুটো প্রান্ত যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই আর কার্ডবোর্ডের উপর কিছু লোহার গুঁড়ো ছিটিয়ে দিই এবং কার্ডবোর্ডের উপর টোকা মারি দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে হবে। তড়িৎ প্রবাহ চালনা করলে ঋজু তড়িৎবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। সেই তড়িৎ প্রবাহের জন্য ঋজু তড়িৎ পরিবাহীর কাছে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রে যে চৌম্বক বলরেখা, সেই বলরেখাগুলি অনুসারে লোহার গুঁড়োগুলো সজ্জিত হয়ে যাবে। এখানে বলরেখাগুলি বা লোহার গুঁড়োগুলি কেমনভাবে সজ্জিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যেখানে ছিদ্রটা সেটাকে কেন্দ্র করে, তার যেখানে ছিদ্র করেছে কার্ডবোর্ডে, সেই কার্ডবোর্ডের ছিদ্রটাকে কেন্দ্র করে কতগুলি সমকেন্দ্রিক বৃত্ত, সেগুলি হবে বলরেখা। এবং দক্ষিণ মুষ্টি নিয়ম অনুসারে আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণ মুষ্টি নিয়ম অনুসারে যে যদি তড়িৎ প্রবাহটা নিচ থেকে উপরের দিকে হয়, তাহলে কিন্তু এই বলরেখার দিকটা, অর্থাৎ নখের অগ্রভাগগুলো, আঙুলের অগ্রভাগগুলো অ্যান্টি ক্লকওয়াইজ দিক অনুসারে থাকছে, সুতরাং বলরেখাগুলির দিকও হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে দেখো, এখানে সমকেন্দ্রিক বলরেখা এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বলরেখাগুলিকে দেখানো হয়েছে। আবার যদি এখানে উল্টোটা হয়, অর্থাৎ উল্টোটা বলতে কি, যদি তড়িৎ প্রবাহটা, এখানে আমরা জানি যে এই বড় দাগটা বলতে ব্যাটারির পজিটিভ মেরু আর ছোট দাগ বলতে ব্যাটারির নেগেটিভ মেরুকে বোঝানো হয়। যদি এখানে ব্যাটারির
এইটা যদি ব্যাটারির নেগেটিভ মেরু হয় আর এটা যদি ব্যাটারির পজিটিভ মেরু হয়, তাহলে এখানে আগেরবার তড়িৎ প্রবাহটা হচ্ছিল নিচ থেকে উপরের দিকে, এখন তড়িৎ প্রবাহটা হবে উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে হলে কিন্তু এই অ্যান্টি ক্লকওয়াইজ না করে আমরা দেখতেই পাচ্ছি, আমরা যদি এরকম ভাবে বুড়ো আঙুলটা তাহলে নিচের দিকে তড়িৎ প্রবাহের দিকে থাকবে, সেক্ষেত্রে আমাদের আঙুলগুলির অগ্রভাগ কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে থাকছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে থাকছে, অর্থাৎ বলরেখাগুলি তখন সেক্ষেত্রে কীরকম হবে, বলরেখাগুলি হবে ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে। আমি বলরেখাগুলিকে এক্ষেত্রে ক্লকওয়াইজ ডিরেকশনে করে দিচ্ছি, অর্থাৎ বলরেখাগুলি এরকম সমকেন্দ্রিক বৃত্তই হবে, যার কেন্দ্র হবে ওই ছিদ্রটা, কিন্তু সেটা হবে ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে। এইরকম ভাবে বলরেখার গুলি চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করবে, অর্থাৎ বলরেখার দিক হবে এরকম। এটা হলো ঋজু পরিবাহীর ক্ষেত্রে। আর যদি আমরা একটা সলিনয়েড নিই, সলিনয়েড কী রকম? সলিনয়েড হচ্ছে যে একটা স্প্রিংয়ের মতো তড়িতের কুণ্ডলী। স্প্রিংয়ের মতো যদি করি, সেটা কিভাবে আমরা এক্ষেত্রে করতে পারি? আমরা একটা কার্ডবোর্ড নিলাম, সেই কার্ডবোর্ডে দুটো লম্বালম্বি গর্ত করলাম, এই একটা গর্ত আর এই একটা গর্ত, এইরকম দুটো লম্বালম্বি কার্ডবোর্ডের মধ্যে গর্ত তৈরি করলাম। এইবার একটা তারকে প্রথমে এই গর্তটার লম্বা গর্তটার নাম দিই যদি AB, আর এই লম্বালম্বি গর্তটার নাম দিই যদি CD। প্রথমে একটা তারকে কার্ডবোর্ডের ভিতর দিয়ে এই AB গর্তটা B প্রান্তের দিকটা দিয়ে ঢুকিয়ে দিলাম, তারপরে সেটাকে পেঁচিয়ে নিয়ে এসে CD গর্তের C প্রান্তের দিকে ঢুকালাম, আবার সেটাকে পেঁচিয়ে নিয়ে এসে AB গর্তের দিয়ে বের করলাম, আবার সিডির মধ্যে দিয়ে ঢুকালাম। এরকম ভাবে যদি বারবার করে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসি, তাহলে সেটা একটা সলিনয়েডের আকার ধারণ করবে। এক্ষেত্রে প্রথম আমরা যেদিকে ঢুকিয়েছি সেই দিকের প্রান্তটার সঙ্গে ব্যাটারির পজিটিভ মেরু, অর্থাৎ প্রথমে বি প্রান্ত দিয়ে ঢুকিয়েছি, আর পরে শেষ আমরা সি প্রান্ত দিয়ে এই সিডি গর্তের সি প্রান্ত দিয়ে বের করে নিয়েছি, এবং সেই তারের প্রান্তটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করেছি। তাহলে সহজেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই এবি প্রান্তে এগুলো তারটা কিন্তু ব্যাটারি নিচের থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এবি গর্তে তারটা নিচের থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর সিডি গর্তে সবসময় যে তারটা ঢুকছে সেখানে নিচের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে সেই জন্য এবি গর্তের চারদিকে যে বলরেখাগুলি হবে সেগুলি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো এখানে যে বলরেখাগুলি তৈরি হয়েছে সেগুলি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর সিডি গর্তে যে বলরেখাগুলি হয়েছে সেগুলির ডিরেকশন কিন্তু আমি দেখিয়েছি, এগুলি হচ্ছে ক্লকওয়াইজ। এই হলো সলিনয়েডের ক্ষেত্রে বলরেখা। এইগুলি আমরা পরে আরেকবার দেখব। আমরা দণ্ডচুম্বকের বলরেখা কীরকম হয় সেটা দেখে নিয়ে আমরা তার সঙ্গে এই সলিনয়েডের বলরেখা তুলনা করব। এরপরে আমরা চলে আসি বৃত্তাকার যদি পরিবাহী হয় তাহলে তার বলরেখা কীরকম হবে, তো সেটাও আমরা করে নিতে পারবো। সেটা করে নিতে গেলে কার্ডবোর্ডের মধ্যে একদিক দিয়ে তার ঢুকিয়ে সেটাকে বৃত্তাকারে বাঁকিয়ে আর একটা ছিদ্র দিয়ে বের করে নিতে হবে। যে দিক দিয়ে ঢোকানো হলো সেই দিকটাকে নিচের দিকে ব্যাটারির একটা মেরু, পজিটিভ মেরু হতে পারে, নেগেটিভ মেরু হতে পারে, আর একটা ছিদ্র দিয়ে যেটা ঢোকানো হয়েছে সেটাকেও কার্ডবোর্ডের নিচের দিক দিয়ে ব্যাটারির অপর মেরুর সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। এখানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এখানে আমরা
ব্যাটারির পজিটিভ এই ছিদ্রটাকে আমরা যদি নাম দিই এ, এই ছিদ্রটাকে যদি নাম দিই বি, তাহলে এ ছিদ্র দিয়ে যে তারটাকে বের করেছি আমরা সেটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত রয়েছে, এবং বি ছিদ্র দিয়ে যে তারটাকে আমরা ঢুকিয়ে নিচে নামিয়েছি সেটা ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ এইখানে এ বিন্দু দিয়ে যে তারটা উঠেছে, ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখেছি যে নিচ থেকে উপরে তড়িৎ প্রবাহ হলে যেমন বলরেখা হয় এখানে সেই রকমই বলরেখা হবে, কারণ এক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহটা হচ্ছে। অর্থাৎ বলরেখাগুলি সমকেন্দ্রিক, এই ছিদ্রকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বলরেখা, এবং বলরেখাগুলি হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এই দিকে বি ছিদ্রতে যে তার ঢুকছে সেইটা কিন্তু নিচের দিকে তড়িৎ প্রবাহ, নিচের দিকে তড়িৎ প্রবাহ হলে দক্ষিণ মুষ্টি নিয়ম অনুসারে এই বি ছিদ্রকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বলরেখা, এবং সেগুলি কিন্তু ক্লকওয়াইজ, তার ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির কাঁটার দিকে। এইবার এই যে বৃত্তাকার পরিবাহী এবং সলিনয়েড এদের বলরেখাগুলির সঙ্গে আমরা এবার একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখা কেমন হয় সেটা দেখে নেব এবং তার সাথে তুলনা করব। দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখাটা কেমন হয় আমরা দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখাটা এই ঋজু তড়িৎবাহী এটাকে আমরা মুছে এইখানে দণ্ড চুম্বকের বলরেখাটা আসলে তুলনা করাটা সুবিধা হবে। এইখানে একটি দণ্ড চুম্বক রয়েছে, সেই দণ্ড চুম্বকে এটা হলো উত্তর মেরু এবং এটা হলো দক্ষিণ মেরু। আমরা এই দণ্ড চুম্বকের ক্ষেত্রে বলরেখার দিক কিরকম সেটা দেখতে গেলে আমরা কি করি, আমরা একটা ছোট্ট চুম্বক শলাকাকে নিয়ে আসি। শলাকার উত্তর মেরুটা এইখানে, শলাকাটিকে এখানে স্থাপন করলে তার উত্তর মেরুটা যেই দিকে থাকে, অর্থাৎ এই উত্তর মেরু সেই শলাকার উত্তর মেরুর উপর বল প্রয়োগ করে, বল প্রয়োগ করার ফলে যে দিকে থাকে সেই দিকে আমরা একটা পেন্সিল দিয়ে দাগ করে নিই। সেখানে আবার এই শলাকার চুম্বকটাকে তুলে নিয়ে সেই তার উপর বসালে, সেই পেন্সিল দিয়ে যে বিন্দু এঁকে নিয়েছি তার উপর বসালে আবার উত্তর মেরুটা কোন দিকে আছে সেটাকে আবার একটা বিন্দু দিয়ে বসিয়ে নিই। এরকম ভাবে আমরা বলরেখাগুলিকে এঁকে থাকি। এই ক্ষেত্রে আমরা দেখব যে বলরেখাগুলি কিরকম হবে। বলরেখাগুলি হয় এইরকম। উত্তর মেরু থেকে বেরোয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। এইরকম হয় বলরেখাগুলি। এইবার যদি আমরা এই প্রথমে আমরা যদি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে বলরেখাগুলি দেখি, বৃত্তাকার পরিবাহীটাকে আমরা যদি এই সামনে থেকে যদি দেখি, এক্ষেত্রে তড়িৎ প্রবাহটা হচ্ছে কোন দিকে, বৃত্তাকার পরিবাহীর তড়িৎ প্রবাহটা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ এই দিক দিয়ে তড়িৎ প্রবাহটা, এটা যেহেতু পজিটিভ মেরু, এই দিক দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে প্রবেশ করছে। অর্থাৎ এই বৃত্তাকার পরিবাহীটা বোর্ডের সামনের দিকে, বৃত্তাকার পরিবাহীটার সামনের দিকে, অর্থাৎ বোর্ডের সামনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব পরিবাহীতে তড়িৎ প্রবাহটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ।
এইবার দেখো অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হচ্ছে, এবার সামনের দিকে সমস্ত কিন্তু বলরেখাগুলি কিন্তু সামনের দিক থেকে বেরিয়ে যাচ্ছে, সামনের দিক থেকে বেরোচ্ছে। আবার যদি আমরা ওই পিছন দিকে অর্থাৎ যেদিকে বৃত্তাকার তড়িৎ পরিবাহীটা রাখা হয়েছে সেই পরিবাহীটা পেছন দিকটায় যদি দেখি, পেছন দিকটায় দেখব আমরা সেদিকে কিন্তু আমাদের মনে হবে যে এখানে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং ক্লকওয়াইজ যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে অর্থাৎ পরিবাহী তারটার পেছনের দিকটাতে, পেছনের দিকে দেখো সব বলরেখাগুলি কিন্তু ঢুকছে, পেছনের দিকটাতে যাচ্ছে এবং সামনের দিক থেকে বেরিয়ে যাচ্ছে। এটা 3 ডাইমেনশনাল ফিগারে বোঝাতে পারলে সবচেয়ে বেশি সুবিধা হতো। অর্থাৎ এইখানে যদি এইটা কার্ডবোর্ড হয়, এইখানে যদি তারটা থাকে, এই কার্ডবোর্ডের এখানে যদি বৃত্তাকার পরিবাহীটা থাকে, সামনের দিক থেকে আমরা যখন তড়িৎ প্রবাহটা দেখছি তখন সামনের দিক থেকে আমরা দেখব তড়িৎ প্রবাহটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং বলরেখাগুলি তখন সামনের দিক থেকে বলরেখাগুলি বেরিয়ে চলে আসছে সামনের দিকে, এবং বলরেখাগুলি পেছন দিকে এই বৃত্তাকার পরিবাহীর পেছন দিকটাতে ঢুকছে। অর্থাৎ যেদিক থেকে তড়িৎ প্রবাহ দেখা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সেদিকে বলরেখাগুলি বেরিয়ে আসছে। আবার আমরা দণ্ডচুম্বকের ক্ষেত্রে দেখেছি যে দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে বলরেখাগুলি বেরিয়ে আসে। তাহলে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে হচ্ছে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে, সেই দিকটাকে আমরা একটা চুম্বকের উত্তর মেরুর সঙ্গে তুলনা করতে পারি। বৃত্তাকার পরিবাহীকে যদি একটা চুম্বকের মতো আচরণ করে, তাহলে বৃত্তাকার পরিবাহী তার তো কোনো দৈর্ঘ্য বা পুরু তো কিছু নেই, কাজেই সেটাকে একটা পাতের মতো ভাবতে পারি আমরা। সেই পাতের যে দিক থেকে তড়িৎ প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ সেই দিক থেকে বলরেখাগুলি বেরিয়ে আসছে, অর্থাৎ সেই দিকটা যেন উত্তর মেরু, কারণ উত্তর মেরু থেকে বলরেখাগুলি বাইরে বেরিয়ে আসে। আর যে দিক থেকে উল্টো দিকটা বৃত্তাকার পরিবাহীর, সেই দিকতে তড়িৎ প্রবাহটা ক্লকওয়াইজ হচ্ছে, অর্থাৎ এবং সেই দিকটা দেখা যাচ্ছে বলরেখাগুলি ঢুকছে, এবং বলরেখাগুলি ঢুকছে মানে সেই দিকটা হচ্ছে দক্ষিণ মেরু। অর্থাৎ বৃত্তাকার পরিবাহীকে আমরা একটা পাত চুম্বকের মতো ভাবতে পারি, যে পাত চুম্বকের যে দিক থেকে তড়িৎ প্রবাহটা দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ মনে হবে সেই দিকটা হবে উত্তর মেরু, এবং যে দিক থেকে তড়িৎ প্রবাহটা দেখলে ক্লকওয়াইজ মনে হবে সেই দিকটা হবে দক্ষিণ মেরু। এটাকে আমরা মনে রাখার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ উত্তর মেরু বা নর্থ পোল, আর ক্লকওয়াইজ দক্ষিণ মেরু বা এস পোল, এইটা মনে রাখতে একটু অসুবিধা হতে পারে। মনে রাখার জন্য আমরা এন আর এস লেখাটাকে এমন করে লিখি যাতে এন লেখাটাকেই দেখায় যে অ্যান্টি ক্লকওয়াইজ এবং এস লেখাটাকেই বোঝায় ক্লকওয়াইজ। কেমন করে আমরা লিখি? আমরা এন লিখি হচ্ছে এই রকম করে, এই দিকটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বোঝায়, এদিকে তীর চিহ্ন এবং এদিকে তীর চিহ্ন বোঝালে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকে তড়িৎ প্রবাহ হবে সেই দিকটা হবে এন বা নর্থ পোল বা উত্তর মেরু। আবার এসটাকে আমরা লিখি কেমন করে? এসটাকে আমরা এরকম ভাবে যদি লিখি তাহলে দেখো এটা ক্লকওয়াইজ ডিরেকশন বোঝাচ্ছে, অর্থাৎ যেদিকে তড়িৎ প্রবাহটা হবে ক্লকওয়াইজ ডিরেকশনে বা ঘড়ির কাঁটার দিকে সেদিকটা হবে দক্ষিণ মেরু বা এস পোল। আবার আমরা যদি সলিনয়েডটা দেখি তাহলে সলিনয়েডে দেখো, সলিনয়েডের এই দিকটা থেকে আমরা যদি দেখি, এই দিকে দেখো তড়িৎ প্রবাহটা কীরকম হচ্ছে, এইখান থেকে এই দিক দিয়ে বেরিয়ে এই দিকে ঢুকছে, অর্থাৎ এই দিক থেকে দেখলে তড়িৎ প্রবাহটা এই গর্তটা থেকে বেরিয়ে এই গর্তটার মধ্যে, বাঁ দিকের গর্তটার থেকে বেরিয়ে ডান দিকের গর্তের মধ্যে ঢুকছে।
আর এবং তড়িৎ প্রবাহটা তারটা এবং তড়িৎ প্রবাহ সেই দিকে হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা হচ্ছে কিন্তু ক্লকওয়াইজ, এই দিকটা থেকে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ, এবং এইদিকে দেখো বলরেখাগুলি ঢুকছে, অর্থাৎ এই দিকটা হয়ে গেছে এস পোল। আর এই দিক থেকে দেখো, এই দিক থেকে যদি দেখি তড়িৎ প্রবাহটা কিন্তু এই দিক দিয়ে ঢুকে এইদিকে এই দিক দিয়ে এই ফুটো দিয়ে ঢুকে এই ফুটো দিয়ে তারটা নামছে এবং তড়িৎ প্রবাহটা সেই দিকে হচ্ছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পরে এই দিকটা হবে নর্থ পোল। সলিনয়েডও এখানে একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করবে, এই দিকটা এস পোল, এই দিকটা এন পোল, আর এটা একটা পাত চুম্বকের মতো আচরণ করবে। এই হলো আমাদের বলরেখা সংক্রান্ত সমস্ত আলোচনা, যেটুকু তোমাদের সিলেবাসে আছে। এইবার আমরা একটা সূত্র পড়ব। তার আগে আমরা যদি ভাবি যে আমরা দেখছি যে একটা তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে সেই তারটার চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার জন্য একটা চুম্বক শলাকার উপর একটা বল কাজ করছে, সেই চুম্বক ক্ষেত্রটা একটা বল প্রয়োগ করছে, অর্থাৎ তড়িৎবাহী তার একটা শলাকা চুম্বকের উপর বল প্রয়োগ করছে, সোজা কথায়। তাহলে আমরা তো নিউটনের তৃতীয় সূত্র জানি। তৃতীয় সূত্রতে কি বলা হয়? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে বল প্রয়োগ করলে দ্বিতীয় বস্তু সবসময় প্রথম বস্তুকে সমান এবং বিপরীত দিকে একই সঙ্গে বল প্রয়োগ করবে। তাহলে শলাকা চুম্বকটাও তো তারের উপর বল প্রয়োগ করবে, অর্থাৎ এক্ষেত্রে একটা তড়িৎ প্রবাহ হলে সেই তার যেমন চুম্বকের উপর বল প্রয়োগ করে, চুম্বকও কিন্তু তারের উপর বল প্রয়োগ করে, যে যদি সেই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে। এবার তারটা যদি সঞ্চরণক্ষম হয়, যদি সঞ্চরণ করতে পারে, নড়াচড়া যদি করতে পারে, তাহলে তারটা সেই বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে যাবে, যেখানে ছিল সেখান থেকে একটু সরে যাবে। সেই দিকে কোন দিকে যাবে বা চুম্বকটা তারের উপর কোন দিকে বল প্রয়োগ করবে সেটারও একটা সূত্র আছে। যেমন অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র থেকে আমরা দেখেছি তড়িৎ প্রবাহ হলে তারটা চুম্বকের উপর কোন দিকে বল প্রয়োগ করে সেটা জানা যায় অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র দিয়ে। তেমনি চুম্বকটা তড়িৎবাহী তারের উপর কোন দিকে বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় সূত্রানুসারে সেটা জানা যায় হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র থেকে। ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্রটা কি? বাঁ হাতের তিনটি আঙুল, কি কি আঙুল? বাঁ হাতের মধ্যমা, বাঁ হাতের তর্জনী আর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি, এই তিনটি আঙুলকে পরস্পর সমকোণী এইরকমভাবে রাখতে হবে। এরকমভাবে রাখলে দেখো প্রত্যেকটা আঙুলের সঙ্গে প্রত্যেকটা আঙুল কিন্তু পরস্পর সমকোণে রয়েছে। এইভাবে যদি আমরা রাখি তাহলে যদি মধ্যমাটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে এবং তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলিটা অর্থাৎ বুড়ো আঙুলটা এই পরিবাহী তারের বিক্ষেপের দিক, অর্থাৎ পরিবাহী তার এইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছিল মানে তারটা এরকমভাবে ছিল, তারটার বিক্ষেপের দিক অর্থাৎ তারটা এরকমভাবে গতিশীল হয়ে যাবে এই চৌম্বক ক্ষেত্রটার জন্য। এই যে তর্জনী বরাবর যে চৌম্বক ক্ষেত্র, সে তার জন্য তারটার উপর বল প্রযুক্ত হবে, সেই বলের দিক হচ্ছে এই দিক বরাবর, এই অর্থাৎ সেই বলের প্রভাবে তারটা এই দিক বরাবর বিক্ষিপ্ত হয়ে যাবে যদি সেটা নড়াচড়া করার মতো যোগ্য হয়, নড়াচড়া করতে পারে। এবার চৌম্বক ক্ষেত্রের দিকটা একটু তোমাদের বলে দিতে হবে। চৌম্বক ক্ষেত্রের দিক সবসময় কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, বলরেখার দিকটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আমরা দেখেছি উত্তর মেরুর দিক থেকে দক্ষিণ মেরুর দিকে বলরেখার দিক, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সবসময় উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরুর দিকে। এই হলো ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্রটা আমরা লিখে নিই।
অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা হচ্ছে চুম্বকের উপর তড়িৎ পরিবাহীর বল, আর এখানে ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্রটা হচ্ছে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের বল। বাম হাতের মনে রাখতে হবে, সেই জন্য বাম হস্ত সূত্র, বাঁ হাত। বাম হাতের মধ্যমা এবং তর্জনী আর বৃদ্ধাঙ্গুলিকে যদি পরস্পরের সমকোণে রাখতে হবে, পরস্পরের সমকোণে এমনভাবে প্রসারিত করা হয় যেন মধ্যমা তড়িৎ প্রবাহের দিক। মনে রাখতে হবে এখানে এরকম ভাবে থাকা মানে মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, সবসময় নখের দিকে দিকটা হবে। যেমন তর্জনীর নখের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিকটা, এই দিক থেকে এই দিকে, তড়িৎ প্রবাহটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। আবার এরকম ভাবে যদি আমরা রাখি তড়িৎ প্রবাহটা হবে নিচ থেকে উপরের দিকে। মধ্যমা তড়িৎ প্রবাহের দিক। তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক। নির্দেশ করে। তাহলে কি হবে? তাহলে বৃদ্ধাঙ্গুলি বুড়ো আঙুলটা পরিবাহী তারের বিক্ষেপের দিক নির্দেশ করবে। তোমরা অনেক সময় লেখার সময় লিখে দাও যে যদি এমনভাবে প্রসারিত করা হয়, তা সমকোণে প্রসারিত করা হলে মধ্যমা তড়িৎ প্রবাহের দিক, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক নির্দেশ করে।
আমরা প্রসারিত করলে পরেই মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে, তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে তা নয়। আমাদেরকে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের মধ্যমাকে সেই দিকে প্রসারিত করতে হবে। সমকোণে রেখে যদি তড়িৎ প্রবাহটা উপর থেকে নিচে এরকম হয় তাহলে এইভাবে রাখতে হবে মধ্যমাকে। চৌম্বক ক্ষেত্রটা যেদিকে আছে সেই দিক বরাবর আমাদের তর্জনীটাকে রাখতে হবে। যদি আমরা সেইভাবে রাখি তাহলে আমাদের বুড়ো আঙুলটা পরিবাহী তারের বিক্ষেপের দিক নির্দেশ করবে। আমরা এমনি সমকোণে রেখে দিলাম, অমনি সঙ্গে সঙ্গে মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে দিল আর তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে দিল, তা হবে না। আমরা যদি তড়িৎ প্রবাহ বরাবর আমাদের মধ্যমাটাকে রাখি, চৌম্বক ক্ষেত্র বরাবর যদি আমরা আমাদের তর্জনীটাকে রাখি এরমভাবে সমকোণে রেখে, তাহলে পরিবাহী তারটা কোন দিকে গতিশীল হবে সেটা দেখাবে আমাদের বুড়ো আঙুলটা। এটা মনে রাখতে হবে। অনেকেই এই ভুলটা করো বলে আমি বললাম। এবার এই যে ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র দিয়ে আমরা যেটা জানলাম যে একটা তড়িৎ পরিবাহী তারের উপর চুম্বক বল প্রয়োগ করে, তার ফলে তড়িৎ পরিবাহী তারটা গতিশীল হতে পারে। তার একটা সুন্দর পরীক্ষা আমরা আমাদের পড়ে থাকি, সেটা হচ্ছে বার্লোর চক্র। হ্যাঁ, এই তার বল প্রয়োগের ফলে, চুম্বকের বল প্রয়োগের ফলে একটা পরিবাহী অনবরত গতিশীল হয়, ঘুরেই যায়। চৌম্বক ক্ষেত্রে একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ, একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটায়, এটা থেকেই আমরা, এবং সেই গতির দিকটা দেখে আমরা ফ্লেমিংয়ের বামহস্ত সূত্রটা যে ঠিক সেটাও আমরা বুঝতে পারি। এখানে আমরা কি করি, একটা শক্ত একটা কাঠের একটা পাটাতন, সেই কাঠের পাটাতনের উপরে আমরা একটা স্ট্যান্ড থেকে একটা দাঁতওয়ালা চাকা দাঁতওয়ালা একটা চাকাকে আমরা ঝুলিয়ে দিই এবং সেই কার্ডবোর্ডের মধ্যে একটা গর্ত থাকে, লম্বাটে একটা গর্ত থাকে, সেই গর্তের মধ্যে পারদ থাকে। এইরকম একটা লম্বাটে গর্ত, সেই গর্তের মধ্যে পারদ থাকে, আর সেই গর্তটার চারদিকে ঘিরে একটা শক্তিশালী তড়িৎ চুম্বক রাখা হয়। ধরে নিলাম সেই যে তড়িৎ চুম্বকটা রাখা হয়েছে, সেই তড়িৎ চুম্বকের এটা হলো উত্তর মেরু, তড়িৎ চুম্বকে এইটা হলো উত্তর মেরু রাখলাম, আর এটাকে দক্ষিণ মেরু রাখলাম, আর দাঁতটাকে পারদের মধ্যে, একটা দাঁত পারদের মধ্যে ডুবে থাকে। এইবার আমরা এই পারদ থেকে যদি আমরা একটা স্ক্রুর মাধ্যমে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই, আর স্ট্যান্ডটাকেও আর একটা স্ক্রুয়ের মাধ্যমে ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিই, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু।
এই দিকেরটাকে উত্তর মেরুর সঙ্গে এবং পারদ থেকে দক্ষিণ মেরুর সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে কি ঘটবে, এই ব্যাটারিটা অন করলে পরে এখান থেকে তড়িৎ প্রবাহ এখান দিয়ে এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে এই চাকার মধ্যে দিয়ে গিয়ে দাঁতে যাবে এবং দাঁত থেকে পারদ আমরা জানি তড়িতের পরিবাহী। পারদ থেকে এখান থেকে একটা তার বলেছি, তার যুক্ত করে স্ক্রুয়ের মাধ্যমে ব্যাটারির নেগেটিভ দিকে চলে আসবে, অর্থাৎ একটা পূর্ণ বর্তনী, তড়িৎ প্রবাহের একটা পূর্ণ বর্তনী সম্পূর্ণ হচ্ছে। তাহলে এইখানে তড়িৎ প্রবাহটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। আর এখানে একটা চুম্বকও রাখা আছে, অর্থাৎ এখানে একটা চুম্বক ক্ষেত্র কিন্তু প্রযুক্ত হচ্ছে এই তড়িৎ পরিবাহীটার উপর। এই চাকাওয়ালা যে দাঁতওয়ালা যে চাকা, তারপর এই পরিবাহীটার উপর চৌম্বক ক্ষেত্রটা প্রযুক্ত হচ্ছে। এবার আমরা আমরা কি দেখবো আগে বলে নিই। আমরা দেখব যে এই চাকাটা কিন্তু গতিশীল হচ্ছে। কোন দিক বরাবর চাকাটা গতিশীল হচ্ছে, চাকাটা দেখবো এরকম ভাবে ঘুরছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে উঠে আসছে এবং তারপরে আবার এই চাকাটা আবার এই দাঁতটা আবার নিচে নামছে, আবার ঘুরছে, এরকম ভাবে ঘুরেই চলেছে যতক্ষণ ব্যাটারি অন করা থাকবে। তাহলে এটা কিভাবে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্র তড়িৎ পরিবাহী, সেই চৌম্বক ক্ষেত্রটা তড়িৎ পরিবাহীর উপর বল প্রয়োগ করছে, তার ফলে তড়িৎ পরিবাহীটা গতিশীল হচ্ছে। আর দিকটা আমরা বুঝতে পারবো ফ্লেমিং এর বামহস্ত সূত্র অনুসারে। বামহস্ত সূত্র যদি আমরা কাজে লাগাই, তড়িৎ প্রবাহটা নিচের দিকে, তড়িৎ প্রবাহ নিচের দিকে এবং চৌম্বক ক্ষেত্রটা এন মেরুর থেকে এস মেরুর দিকে, অর্থাৎ এইভাবে তড়িৎ চৌম্বক ক্ষেত্রটা এরকম ভাবে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বুড়ো আঙুলটা এইদিকে রয়েছে, অর্থাৎ নিচে যে তারটা ছিল সেটা এইভাবে উঠে আসছে, যেভাবে আমি ছবিতে দেখিয়েছি, নিচ থেকে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে সেটা উঠে আসছে। এইভাবে যখন উঠে এলো, এই দাঁতটা যখন উঠে এলো, তখন তো তড়িতের সঙ্গে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ পারদের সঙ্গে আর ঠেকে নেই। তাহলে তো ঘোড়া বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধ হবে না কেন, যেই এই দাঁতটা উপরে উঠে যাবে সঙ্গে সঙ্গে গতিজাড্যের জন্য, এটা গতিশীল হচ্ছে তো গতিশীল অবস্থাকে বজায় রাখতে চায়, গতিজাড্য বলে। তাহলে পরের দাঁতটা এসে আবার এই গতিশীল হয়ে নিচে পারদের সঙ্গে ঠেকে যাবে। পারদের সঙ্গে যেই ঠেকে যাবে অমনি তড়িৎ প্রবাহটা চলতে থাকবে এবং তড়িৎ প্রবাহের ফলে এই তড়িৎ পরিবাহীর উপর বল কাজ করবে, এইভাবে অনবরত ঘুরে যাবে। আমরা যদি তড়িৎ প্রবাহের পরিমাণটাকে বাড়াই, তাহলে দেখবো বার্লোচক্রের ঘূর্ণনটা কিন্তু জোরে হচ্ছে। আর যদি আমরা এটাকে এন মেরু এটাকে এস মেরু করেছি, যদি আমরা এইটাকে এন মেরু এটাকে এস মেরু করি, তাহলে আমরা দেখব যে আমাদের কিন্তু এটা উল্টো দিকে হয়ে যাবে। এই অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছিল, এখন ক্লকওয়াইজ এই দিকে ঘুরবে। আমরা ফ্লেমিং এর বামহস্ত সূত্র দিয়েই আমরা সেটা বুঝতে পারবো যে ফ্লেমিং এর বামহস্ত সূত্র, তখন এইটা যদি দক্ষিণ মেরু এটা যদি উত্তর মেরু হয়, তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে আমাদের দেখাতে হবে দক্ষিণ মেরু এদিকে উত্তর মেরু এদিকে। তাহলে দেখছি আমরা যে তারটা কিন্তু এইদিকে যাচ্ছে, অর্থাৎ তার নয়, এখানে যে চাকাটা দাঁতওয়ালা চাকাটা এইদিকে যাবে, বিপরীত দিকে যাবে যদি উত্তর মেরু দক্ষিণ মেরু আমরা উল্টো করে দিই। আবার যদি আমরা তড়িৎ প্রবাহটা উল্টো করে দিই, এটা উত্তর মেরু এটা ব্যাটারির পজিটিভ মেরু নেগেটিভ মেরু না করে এটাকে নেগেটিভ মেরু এটাকে পজিটিভ মেরু করি, তাহলে তড়িৎ প্রবাহ নিচ থেকে উপরের দিকে হবে। তাহলে নিচ থেকে উপরের দিকে হলেও কিন্তু এখন যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে উল্টো দিকে যাবে। আর যদি দুটোই একই সঙ্গে করি, যে তড়িৎ প্রবাহ বিপরীত দিকে, আবার চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকেও এখন যা আছে তার থেকে বিপরীত করে দিই, তাহলে কিন্তু আবার যেমন ছিল এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল সেইভাবেই ঘুরবে। এইভাবে বার্লো চক্রের মাধ্যমে আমরা তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের বল প্রয়োগ সংক্রান্ত ফ্লেমিং এর বামহস্ত সূত্রটাকে পরীক্ষা করে দেখতে পারি। এবার এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা পরিবাহী তারকে বাইরে থেকে আমরা কিছু বল প্রয়োগ করছি না, কিন্তু সেটা ঘুরেই যাচ্ছে।
বিজ্ঞানীদের এই বিষয়টাকে কাজে লাগাতে দেরি হয়নি। এইটাকেই কাজে লাগিয়েই ইলেকট্রিক মোটর তৈরি হয়েছে। ইলেকট্রিক মোটরে কি করা হয়, একটা চুম্বক থাকে, সেই চুম্বক ক্ষেত্রে একটা তড়িৎ পরিবাহী ঘূর্ণনশীল হয়, তাহলে এই অনবরত ঘুরেই যায়। তাহলে এক্ষেত্রে এই ব্যাপারটাকে কাজে লাগাই আমরা, কত ক্ষেত্রে কাজে লাগাই। ফ্যানের ক্ষেত্রে আমাদের ফ্যান ঘোরানোর দরকার হয়, সেখানে এটাকে কাজে লাগানো হয়। ইলেকট্রিক যত গাড়ি, ট্রেন, ট্রাম সব ক্ষেত্রেই এই ইলেকট্রিক মোটরটাকে কাজে লাগানো হয়। অর্থাৎ চুম্বক ক্ষেত্রে একটা পরিবাহী থাকে, সেই পরিবাহীটা চুম্বক তার মধ্যে তড়িৎ প্রবাহ চলে, সেই তড়িৎ প্রবাহের ফলে এবং চুম্বক ক্ষেত্র প্রয়োগে এখানে একটা গতি সৃষ্টি হয়। অর্থাৎ গতি সৃষ্টি হয় মানে আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি, তড়িৎ প্রবাহের ফলে এই যান্ত্রিক শক্তিটা পাচ্ছি। অর্থাৎ শক্তি তো কোথাও নতুন করে সৃষ্টি হয় না, একটা শক্তির বদলে আর একটা শক্তি পাই আমরা। অর্থাৎ যদি আমাদের বলা হয় বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে পরিবর্তিত হয়, আমাদের বলতে হবে যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে ঠিক তাই হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। আমরা তাহলে আজকে ইলেকট্রিক মোটরটা পড়ে নিয়ে আমাদের পড়া শেষ করব। ইলেকট্রিক মোটরে থাকে চারটে অংশ। একটা অংশ হচ্ছে একটা শক্তিশালী তড়িৎ চুম্বক, তাকে বলা হয় ক্ষেত্র চুম্বক। আর একটা থাকে তার মধ্যে, এই যে এটা হলো তড়িৎ চুম্বক, শক্তিশালী তড়িৎ চুম্বক হলো এটা। তার মধ্যে থাকে একটা অন্তরিত তামার তার জড়ানো একটা আয়তাকার কুণ্ডলী, তাকে বলে আর্মেচার। সেই অন্তরিত তামার তার জড়ানো আয়তাকার কুণ্ডলী হলো এটা। এই আয়তাকারের দুটো বাহুকে আমরা নাম দিই, এটা নাম দিলাম এবি, এটার নাম দিলাম সিবি। এবার সেই আয়তাকার কুণ্ডলী তারের দুটো প্রান্ত যুক্ত থাকে দুটো পিতলের তৈরি অর্ধবলয়ের সঙ্গে যুক্ত থাকে। সেই অর্ধবলয়কে বলা হয় কম্যুটেটর, এদের বলা হয় কম্যুটেটর। তাহলে এটা হলো ক্ষেত্র চুম্বক। আর এই তামার তৈরি আয়তাকার এই যে অন্তরিত তামার তারের যে কুণ্ডলী, সেই কুণ্ডলীটাকে বলা হয় আর্মেচার, এটাকে বলা হয় আর্মেচার। আর এটা হচ্ছে কম্যুটেটর, এগুলি হচ্ছে কম্যুটেটর, এটা এবং এটা। আর এই কম্যুটেটরগুলি দুটি কার্বন ব্রাশের সঙ্গে স্পর্শ করে থাকে, এটা যুক্ত না, এটা স্পর্শ করে থাকে দুটি কার্বন ব্রাশের সঙ্গে। এগুলো হচ্ছে কার্বন ব্রাশ। এটাও তাই, এটাও তাই। এইবার এই কার্বন ব্রাশের সঙ্গে ব্যাটারি যুক্ত থাকে।
এবার আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে ব্যাটারির পজিটিভ মেরু থেকে কার্বন ব্রাশের মধ্যে দিয়ে এই কমিউটেটর এটাকে C1 নাম দিলাম, এটাকে নাম দিলাম C2, আর এই ব্রাশটাকে নাম দিলাম B1, এই ব্রাশটাকে নাম দিলাম B2। B1 এর মধ্যে দিয়ে C1 এর সঙ্গে ঠেকে আছে, C1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ A থেকে B এর দিকে এবং এদিকে B থেকে C এর দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে এবং C থেকে D এর তড়িৎ প্রবাহ এদিক দিয়ে গিয়ে আবার C2 এবং B2 এর মধ্যে দিয়ে নেগেটিভ দিকে ব্যাটারি নেগেটিভ প্রান্তে এসে পড়ছে। এবার আমরা যদি দেখি ফ্লেমিং এর বামহস্ত সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে তাহলে দেখতে পাবে এখানে N মেরু এখানে, S মেরু এখানে, অর্থাৎ এরকম ভাবে তর্জনীটাকে রাখতে হবে। যেহেতু A থেকে B দিকে তড়িৎ প্রবাহ, কাজে আমাদের মধ্যমাটাকে এরকম ভাবে রাখতে হবে। তাহলে দেখো বুড়ো আঙুলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এই আয়তাকার কুণ্ডলী AB অংশটা ওই দিকে অর্থাৎ বোর্ডের পিছনের দিকে যাচ্ছে, হ্যাঁ, গতিশীল হচ্ছে। আর CD অংশের ক্ষেত্রে কি হচ্ছে, CD অংশে তড়িৎ প্রবাহটা এই দিকে হচ্ছে এবং চৌম্বক ক্ষেত্রটা এইদিকে, তড়িৎ প্রবাহটা এইদিকে, তাহলে সিডিটা উপরের দিকে উঠে আসছে। তাহলে এবিটা চলে যাচ্ছে পেছনের দিকে আর সিডিটা চলে আসছে নিচের দিকে। এইভাবে চলে আসার ফলে B1 আর B2-র সঙ্গে থেকে থাকছে না, কিন্তু গতিজাড্যের ফলে সিডি আবার গিয়ে চলে যাবে এবির জায়গায়, এবি চলে আসবে সিডির জায়গায়। তখন একইভাবে আবার এবিতে সিডিটা তখন এখানে চলে আসবে এর জায়গায় সি এবং বি এর জায়গায় ডি। তখন সিডিতে সি থেকে ডি এর দিকে তড়িৎ প্রবাহ হবে এবং সেই তড়িৎ প্রবাহের জন্য সিডিটা পেছনের দিকে এবং এবিটা তখন সামনের দিকে। এইভাবে অনবরত এটা ঘুরে যাবে। এটাই হলো ইলেকট্রিক মোটরের কার্যনীতি। এইভাবে আমরা একটা গতি সৃষ্টি করতে পারছি। এই গতির জন্যই আমাদের ফ্যান চলে, আমাদের ইলেকট্রিক ট্রেন, ট্রাম ইত্যাদিতে যে চাকা গতি সৃষ্টি হয় সেটা চালানো যায় হচ্ছে, গতি সৃষ্টি করা হয় যেটা, সেটা এই ইলেকট্রিক মোটরের সাহায্যে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।